বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমরা কথা বলবো অর্থনীতি বিষয়ের ষষ্ঠ অধ্যায় জাতীয় আয় ও এর পরিমাপ নিয়ে। জাতীয় আয় এমন একটি জিনিস যার মাধ্যম দিয়ে আমরা একটি দেশ উন্নত কি অনুন্নত সে দেশের আর্থিক অবস্থা বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারি। তো এই জাতীয় আয় পরিমাপের বিভিন্ন পদ্ধতি রয়েছে, বিভিন্ন কৌশল রয়েছে। আমরা আজ আলোচনা করব জাতীয় আয় ও পরিমাপ নিয়ে। যথারীতি আলোচনা করার আগে আমরা দেখে আসব যে আমরা আজ কোন কোন বিষয় সম্পর্কে পাঠদান শেষে একটি সুন্দর এবং সুস্পষ্ট ধারণা নিতে পারি। 1. মোট দেশজ উৎপাদন সম্পর্কে। 2. মোট জাতীয় আয় সম্পর্কে। 3. জিডিপি ও জিএনআই এর মধ্যে পার্থক্য। 4. মোট জাতীয় আয় ও নিট জাতীয় আয়ের মধ্যে পার্থক্য। ফাইনালি মোট দেশজ উৎপাদন পরিমাপের পদ্ধতি সম্পর্কে। মোট দেশজ উৎপাদন, যেটার সংক্ষিপ্ত রূপ জিডিপি। জিডিপি এর পূর্ণরূপ গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। মোট দেশজ উৎপাদন বা জিডিপি এর সংজ্ঞা: একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে, একটি দেশের ভৌগোলিক সীমানার মধ্যে মোট যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদিত হয় তার বাজার দামের সমষ্টিকে মোট দেশজ উৎপাদন বা জিডিপি বলে। এখন আমরা সাধারণ একটি চিত্রের মাধ্যমে একটু দেখি বাংলাদেশের মোট দেশজ উৎপাদন। বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি আমরা এখানে বোঝাতে চাচ্ছি যে বাংলাদেশের মানচিত্র দ্বারা বাংলাদেশের ভৌগোলিক সীমারেখা বা ভৌগোলিক সীমানা বোঝাচ্ছে, এবং এই সীমানার মধ্যে অবস্থানকারী বাংলাদেশের নাগরিক কর্তৃক যা কিছু উৎপাদিত হয় প্লাস বিদেশের নাগরিক বাংলাদেশে অবস্থানকালে যা কিছু দ্রব্য বা সেবা উৎপন্ন করে তার বাজার মূল্যের যে সমষ্টি হচ্ছে মোট দেশজ উৎপাদন। তাহলে এটি হচ্ছে বাংলাদেশের সীমারেখার মধ্যে বা বাংলাদেশের সীমানার মধ্যে, এর জন্য এটি বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি উৎপাদন। তাহলে এই সংজ্ঞা থেকে এমন কিছু বোঝা যায়, এবং আমরা যে স্লাইডটা তোমাদেরকে দেখিয়েছি সেই স্লাইডটির কথা একটু মনে করো, আমরা পাশে রেখেছি স্লাইডটি। তো একটি দেশের মধ্যে, আমরা দেশ হিসেবে ধরে নিই বাংলাদেশের মধ্যে বিভিন্ন দেশের নাগরিকরা কিন্তু এখন কাজ করছেন। হয়তো বর্তমান সময়ের বিভিন্ন জটিলতার কারণে হয়তো কিছু লোক কম আছেন, তারপরেও আমরা যদি পদ্মা সেতুর উদাহরণটা দিই, এখন যে পদ্মা সেতুর কাজ চলছে, তো সেখানে ম্যাক্সিমাম ইঞ্জিনিয়ার বা শ্রমিকরা বাইরের কান্ট্রির, চীন, জাপান বা আরও অন্য দেশে থাকতে পারে। তো এরাও কাজ করছেন, আমাদের দেশের শ্রমিকরাও কাজ করছেন, বা আমাদের দেশীয় নাগরিক অন্য অন্য জায়গায়ও কাজ করছেন। তাহলে একটি দেশের ভূখণ্ডের মধ্যে যারাই কাজ করছেন তারা চীনা নাগরিক হতে পারেন, জাপানি নাগরিক হতে পারেন, বাংলাদেশের নাগরিক হতে পারেন, ইন্ডিয়ান নাগরিক হতে পারেন, যে কোনো দেশের নাগরিক হোক, সমস্ত নাগরিকের সমন্বয় বা সমস্ত মানুষের সমন্বয় যে পরিমাণ দ্রব্য বা সেবা, এখানে দ্রব্য হতে পারে অথবা সেবাও হতে পারে, এদের যে বাজার মূল্য আছে, এই বাজার মূল্যের সমষ্টি হচ্ছে জিডিপি, মোট দেশজ উৎপাদন। তাহলে মোট দেশজ উৎপাদন বলতে আমরা কিন্তু একটা সুনির্দিষ্ট ইঙ্গিত বা নির্দেশ করতে পারছি যে একটি দেশের মধ্যে বা একটি দেশের ভৌগোলিক সীমানার মধ্যে। তাহলে বাংলাদেশের যে ভৌগোলিক সীমানার মধ্যে আছে, এখানে যে দেশের নাগরিক যা কিছু উৎপাদন করুক তার সেটা হচ্ছে মোট দেশজ উৎপাদনের অন্তর্ভুক্ত হবে। এটি হচ্ছে মোট দেশজ উৎপাদন। জিডিপি নির্ণয়: মনে করি ক নামক দেশে 20,000 কুইন্টাল ধান, 10,000 কুইন্টাল পাট, 10,000টি পোশাক উৎপাদিত হয়। এখানে আমরা ধরে নিব ধান প্রতি কুইন্টাল 1,000 টাকা, পাট প্রতি কুইন্টাল 1,000 টাকা, পোশাক প্রতিটি 1,000 টাকা। তাহলে আমরা যদি জিডিপি নির্ণয় করতে চাই, তাহলে এখানে ধানের মোট দাম, যেহেতু ধান 20,000 কুইন্টাল, 20,000 কুইন্টাল গুণ 1,000 সমান সমান 2 কোটি টাকা। পাটের মোট দাম, পাট যেহেতু 10,000 কুইন্টাল, 10,000 কুইন্টাল এবং দাম 1,000 টাকা, 10,000 গুণ 1,000 সমান সমান 1 কোটি টাকা। পোশাকের মোট দাম, যেহেতু পোশাক 1,000, 10,000টি, 10,000টির দাম 1,000 টাকা করে হলে 10,000 গুণ 1,000 সমান সমান 1 কোটি টাকা।
তাহলে ক দেশের জিডিপি ইকুয়াল মোট ধানের মোট দাম প্লাস পাটের মোট দাম প্লাস পোশাকের মোট দাম ইকুয়াল 2 কোটি প্লাস 1 কোটি প্লাস 1 কোটি, মোট 4 কোটি টাকা ক দেশের জিডিপি। এটি হচ্ছে জিডিপি নির্ণয়ের সাধারণ যে নিয়ম সেটি। মোট জিডিপি গণনার ক্ষেত্রে যে বিষয়টি লক্ষ্য রাখতে হয় সে বিষয়টি হচ্ছে যে আমরা সবসময় চূড়ান্ত দ্রব্যটির হিসাবটা নিব। চূড়ান্ত দ্রব্য বলতে আমি বোঝাতে চাচ্ছি এরকম যে আমরা হয়তো ধানের হিসাব করব যে আমার দেশে এত কুইন্টাল ধান উৎপাদিত হচ্ছে, তো যদি ধানটা আবার চালে রূপান্তরিত হয় তাহলে এখানে ধানের বাজার মূল্য না ধরে আমাদের ধরতে হবে চাউলের বাজার মূল্য। তার মানে এখানে যদি আমরা ধানের বাজার মূল্যটা ধরে আসি, চাউলের বাজার মূল্যটা না ধরি, তাহলে এখানে একটু দ্বৈত গণনার সমস্যা হতে পারে অথবা অন্য কোনো সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আমাদেরকে সবসময় মোট দেশজ উৎপাদন বা জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে সবসময় চূড়ান্ত যে দ্রব্যটি আছে বা সেবাটি আছে সেটির মূল্য ধরতে হবে, সেটির বাজার মূল্যটা ধরতে হবে। তো জিডিপির ক্ষেত্রে বা জিএনআই এর ক্ষেত্রে এটি খুব গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। এখান থেকে সমস্যা আছে, দ্বৈত গণনার যে সমস্যা আছে সেটা আসতে পারে। দ্বৈত গণনা বলতে যে আমি প্রথম পর্যায়ে হয়তো ধানের যে বাজার মূল্য আছে সেটি কাউন্ট করলাম, পরবর্তীতে এসে ধানটা চালে রূপান্তরিত হলো, তখন আমি আবার চাউলের মূল্যটাও কাউন্ট করলাম, তাহলে দেখা গেল যে আমাদের কিন্তু জিডিপিটা অ্যাকুরেট আসবে না। এজন্য জিডিপি বা জিএনআই তুমি যেটাই নির্ণয় করতে যাও না কেন, যাই নির্ণয় করতে যাও, সবসময় তোমাকে চূড়ান্ত দ্রব্য বা সেবার যে বাজার মূল্য আছে সেই দিকে খেয়াল করতে হবে। তাহলে জিডিপি বা জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে সবসময় চূড়ান্ত যে দ্রব্যটি আছে সেটির গুরুত্ব অবশ্যই তোমাকে দিতে হবে। এরপরে জিডিপি নির্ণয় কিভাবে করব আমরা? তো জিডিপি নির্ণয়ের ক্ষেত্রে আমরা আগেই বলছিলাম যে আমরা একটি দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে যা কিছু উৎপাদিত হয় সেটি দেশি নাগরিক হতে পারে অথবা বিদেশি নাগরিকগণ কর্তৃক হতে পারে। যা কিছু উৎপাদিত হবে তার বাজার মূল্যের, আবার এখানে একটু যুক্ত করেছিলাম যে চূড়ান্ত দ্রব্য বা সেবার যে বাজার মূল্য সেটির সমষ্টি হচ্ছে জিডিপি। তাহলে আমরা ধরে নিচ্ছি ক নামক একটি দেশে 20,000 কুইন্টাল ধান উৎপাদিত হয়, 10,000 কুইন্টাল পাট উৎপাদিত হয় এবং বছরে 10,000টি পোশাক তৈরি করা হয়। এটা আমরা ধরে নিচ্ছি। তো আমরা এটাও ধরে নিব যে প্রতি কুইন্টাল ধানের দাম 1,000 টাকা, প্রতি কুইন্টাল পাটের দাম 1,000 টাকা এবং প্রতিটি পোশাকের দামও আমরা 1,000 টাকা ধরে নিয়েছি। তাহলে এখানে মোট ধানের দাম কত আসছে? মোট ধানের দাম আসছে, যেহেতু 20,000 কুইন্টাল ধান, তাহলে 20,000 কুইন্টালকে তার প্রতি কুইন্টাল ধানের যে মূল্য 1,000 টাকা, এটা দিয়ে গুণ করলে আমরা এখান থেকে পাচ্ছি 2 কোটি টাকা। এটি হচ্ছে মোট ধানের দাম। এবার আসো মোট পাটের দাম। মোট পাটের দামটা হচ্ছে যে পাট আছে কত কুইন্টাল? পাট আছে 10,000 কুইন্টাল। আমরা ধরে নিয়েছি প্রতি কুইন্টাল পাটের দাম 1,000 টাকা। তাহলে 10,000 কুইন্টালকে 1,000 দিয়ে গুণ করলে আসে 1 কোটি টাকা। এটি গেল পাটের মোট দাম। সেখানে আমরা মোট পোশাকের দাম পাচ্ছি 1 কোটি টাকা। তাহলে আমরা প্রথম পেয়েছি ধানের দাম 2 কোটি টাকা মোট দাম, পাটের মোট দাম 1 কোটি টাকা এবং পোশাকের মোট দাম 1 কোটি টাকা। যদি আমরা ক দেশের জিডিপিটা নির্ণয় করতে হয় তাহলে আমাদেরকে লিখতে হবে ক দেশের জিডিপি সমান সমান ধানের মোট দাম প্লাস পাটের মোট দাম প্লাস পোশাকের মোট দাম। তাহলে ধানের মোট দাম কত? ধানের মোট দাম ছিল 2 কোটি টাকা, পাটের মোট দাম ছিল 1 কোটি টাকা এবং পোশাকের মোট দাম ছিল 1 কোটি টাকা। তাহলে ফাইনালি কত টাকা পাচ্ছি আমরা? পাচ্ছি আমরা 4 কোটি টাকা। এই 4 কোটি টাকায় হচ্ছে ক দেশের জিডিপি। এখন এইভাবে যদি আরও কিছু খাত থাকে, আরও কিছু উৎপাদন থাকে বা অন্যান্য কিছু থাকে, তাহলে সেগুলো অ্যাড করতে হবে। এগুলো জিডিপি নির্ণয়ের পদ্ধতি। মোট জাতীয় আয়, যেটার সংক্ষিপ্ত রূপ জিএনআই। জিএনআই এর পূর্ণরূপ গ্রোস ন্যাশনাল ইনকাম। জিএনআই বা মোট জাতীয় আয়ের সংজ্ঞা: কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত আর্থিক বছরে কোনো দেশের নাগরিকগণ কর্তৃক যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপন্ন হয়
তার বাজার মূল্যের সমষ্টিকে মোট জাতীয় আয় বা জিএনআই বলে। বা জিএনআই বলতে বোঝায় কোনো দেশের একটি নির্দিষ্ট আর্থিক বছরে ওই দেশের নাগরিক কর্তৃক যে চূড়ান্ত দ্রব্য বা সেবা উৎপাদন করা হয় তার বাজার মূল্যের সমষ্টি হচ্ছে জিএনআই বা মোট জাতীয় আয়। এক কথায় ওই দেশের নাগরিক, বা আমরা যদি ধরে নিই যে বাংলাদেশের নাগরিক যেখানে অবস্থান করছেন সেটা বাংলাদেশে হতে পারে অথবা বাইরের যে কোনো কান্ট্রিতে হতে পারে, একই সাথে যেখানে যেখানে অবস্থান করছেন ঠিক ওই সময়ে ওই অর্থ বছরে বাংলাদেশের নাগরিক কর্তৃক যা কিছু উৎপাদিত হবে, যে চূড়ান্ত দ্রব্যগুলো বা সেবাগুলো উৎপাদিত হবে তার বাজার মূল্যের সমষ্টি হচ্ছে জিএনআই। জিডিপি এবং জিএনআই এর মধ্যে পার্থক্য। জিডিপি বা মোট দেশজ উৎপাদন এবং মোট জাতীয় আয় বা জিএনআই এর মধ্যে পার্থক্য। বা জিডিপি বলতে বোঝায় একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের ভৌগোলিক সীমানার মধ্যে মোট যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদিত হয় তার বাজার দামের সমষ্টিকে মোট দেশজ উৎপাদন বা জিডিপি বলে। মোট জাতীয় আয় বা জিএনআই বলতে বোঝায় কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত আর্থিক বছরে কোনো দেশের নাগরিকগণ কর্তৃক যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সেবা উৎপন্ন হয় তার বাজার মূল্যের সমষ্টিকে মোট জাতীয় আয় বা জিএনআই বলে। এখন আমরা সাধারণ একটি চিত্রের মাধ্যমে একটু দেখি বাংলাদেশের মোট দেশজ উৎপাদন। বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি আমরা এখানে বোঝাতে চাচ্ছি যে বাংলাদেশের মানচিত্র দ্বারা বাংলাদেশের ভৌগোলিক সীমারেখা বা ভৌগোলিক সীমানা বোঝাচ্ছে, এবং এই সীমানার মধ্যে অবস্থানকারী বাংলাদেশের নাগরিক কর্তৃক যা কিছু উৎপাদিত হয় প্লাস বিদেশের নাগরিক বাংলাদেশে অবস্থানকালে যা কিছু দ্রব্য বা সেবা উৎপন্ন করে তার বাজার মূল্যের সমষ্টি হচ্ছে মোট দেশজ উৎপাদন। তাহলে এটি হচ্ছে বাংলাদেশের সীমারেখার মধ্যে বা বাংলাদেশের সীমানার মধ্যে, এর জন্য এটি বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি। বাংলাদেশের মোট জাতীয় আয়, এখানে বাংলাদেশের মানচিত্র দ্বারা বাংলাদেশের ভৌগোলিক সীমারেখা বোঝানো হচ্ছে, প্লাস আমরা এর সাথে যদি বহির্বিশ্বকে যুক্ত করি যে পরবর্তী চিত্র দ্বারা বহির্বিশ্বের দেশগুলোকে বোঝানো হচ্ছে। তো এখানে বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশে অবস্থানকালে যে ধরনের দ্রব্য বা সেবা উৎপাদন করেন তার বাজার মূল্যের সমষ্টি, প্লাস বাংলাদেশের যে সকল নাগরিকগণ বিশ্বের যে কোনো দেশে, বহির্বিশ্বের যে কোনো দেশে অবস্থান করছেন, এক কথায় যাদেরকে প্রবাসী বলা হয়, তাদের দ্বারা অর্জিত উৎপাদনকৃত দ্রব্য বা সেবার মূল্যের বাজার সমষ্টিকে একসাথে যোগ করলে যে পরিমাণটা পাওয়া যায় সেটি হচ্ছে বাংলাদেশের মোট জাতীয় আয়। এক কথা বাংলাদেশের নাগরিকগণ যেখানে অবস্থান করছেন তাদের দ্বারা উৎপাদনকৃত দ্রব্য বা সেবার মূল্যের সমষ্টি হচ্ছে বাংলাদেশের মোট জাতীয় আয়। এখানে মূলত যে পার্থক্যটি সেটি হচ্ছে একটি হচ্ছে নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখার মধ্যে, আরেকটি হচ্ছে যে একটি দেশের নাগরিক দ্বারা। তো আমরা প্রথমটা দেখছিলাম জিডিপি। জিডিপি হচ্ছে একটি নির্দিষ্ট ভৌগোলিক সীমানার মধ্যে, সেখানে বাংলাদেশের নাগরিক থাকতে পারে, চীনের নাগরিক থাকতে পারে, বহির্বিশ্বের যে কোনো দেশের নাগরিক এখানে থাকতে পারে। এটা লক্ষণীয় না যে কোন দেশের নাগরিক এখানে রয়েছে। তো বাংলাদেশের মধ্যে যা কিছু উৎপাদিত হবে বৈধভাবে সেটাই হচ্ছে মোট দেশজ উৎপাদনের অন্তর্ভুক্ত হবে। সেটি যেখানেই হোক, বাংলাদেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে যেখানে যা কিছু উৎপাদিত হবে, যেমন এখন পদ্মা সেতুর কাজ আমি আগেই বলছিলাম যে পদ্মা সেতুর কাজ চলছে, সেখানে বিভিন্ন ধরনের শ্রমিক এখানে কাজ করছে, বিভিন্ন দেশের শ্রমিক কাজ করছে, বাংলাদেশের পাশাপাশি বিভিন্ন দেশের ইঞ্জিনিয়াররা এখানে কাজ করছেন। তাহলে এই যে চীনের বা জাপানের বা বিভিন্ন দেশের প্রযুক্তি বা কাজ এখানে করছেন, এটি হচ্ছে মোট দেশজ উৎপাদন। এখন আসো তাহলে মোট জাতীয় আয়টা কি? মোট জাতীয়টা হচ্ছে যে বাংলাদেশের নাগরিকরা হয়তো কেউ এখন ইটালি আছেন, কেউ আমেরিকায় আছেন, কেউ ফ্রান্সে আছেন, কেউ বিভিন্ন দেশে আছেন বহির্বিশ্বের, তারা একটি নির্দিষ্ট অর্থ বছরে যা কিছু উৎপাদন করছেন, যে চূড়ান্ত দ্রব্যগুলো তার বাজার মূল্যের সমষ্টি হচ্ছে জিএনআই। এখন প্রশ্ন হতে পারে যে বাংলাদেশে তো চীনা নাগরিকগণ কাজ করছেন, জাপানি নাগরিকগণ কাজ করছেন, তো ওনাদের যে অর্জিত আয়টা বা দ্রব্যটা সেটি কি হবে?
সেটি কি মোট জাতীয় আয়ের মধ্যে পড়বে না মোট দেশজ উৎপাদনের মধ্যে পড়বে? এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, অনেকের মনে এই প্রশ্নটা থাকতে পারে। তো আমরা যখন ফেস টু ফেস ক্লাস করি এই ধরনের প্রশ্নের সম্মুখীন হই, কিন্তু এখন দুর্ভাগ্যবশত সেটা হচ্ছে না। তারপর আমি ক্লিয়ার করার একটু চেষ্টা করি যে আমরা যখন বাংলাদেশে দেখছি যে বাংলাদেশের পদ্মা সেতুর ক্ষেত্রে জাপানি নাগরিক এবং বা চীনা নাগরিক কাজ করছেন, তাহলে এটি কি মোট দেশজ উৎপাদন না মোট জাতীয় আয়? এটি খুব একটু গুরুত্ব সহকারে বোঝার চেষ্টা করো যে এটি আমাদের জন্য মোট দেশজ উৎপাদন, মানে বাংলাদেশের জন্য এটি মোট দেশজ উৎপাদন। বাংলাদেশের ভিতরে কোন দেশের নাগরিক কাজ করছে এটা মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হচ্ছে এটি দেশের ভিতরে কাজ হচ্ছে কিনা, দেশের ভিতরে উৎপাদিত হচ্ছে কিনা। এই যে দ্রব্য বা সেবা এটি কোথায় উৎপাদিত হচ্ছে, বাংলাদেশের ভিতরে না বাইরে? যদি বাংলাদেশের ভিতরে হয় যে কোনো নাগরিক এটা করতে পারেন, যে কোনো দেশের নাগরিক করতে পারেন, এটা আমাদের মুখ্য বিষয় না। আমাদের মুখ্য বিষয় হচ্ছে ভৌগোলিক সীমারেখা, তার মানে বাংলাদেশের মধ্যে যা কিছু উৎপাদিত হবে সেটি আমাদের মোট দেশজ উৎপাদন। এখন মোট দেশজ উৎপাদন যদি এটা হয় তাহলে ওনারা তো কাজ করছেন, ওনাদের ক্ষেত্রে এটা কি হবে? ওনাদের ক্ষেত্রে ওনারা যে টাকাটা অর্জন করছেন, এখান থেকে যে আয়টা করছেন, যে দ্রব্য বা সেবাটা উৎপাদন করছেন, তার যে বাজার মূল্য উনি পাচ্ছেন এবং ওনার দেশকে পাঠাচ্ছেন, সেটি হচ্ছে ওনার দেশের জন্য মোট জাতীয় আয়। আমার দেশের জন্য এটি জাতীয় আয় না। তার মানে কি আমার মোট দেশজ উৎপাদন থেকে একটা নির্দিষ্ট পরিমাণ হচ্ছে তারা পাচ্ছেন। তো তারা যেটা পাচ্ছেন সেটা আমার কিন্তু মোট আমার দেশের মোট জাতীয় আয়ের অন্তর্ভুক্ত হবে না। ঠিক পক্ষান্তরে তুমি চিন্তা করো যে আমার দেশের কোনো নাগরিক হয়তো ফ্রান্সে কাজ করছেন, আমেরিকায় কাজ করছেন বা অন্য কোনো কান্ট্রিতে কাজ করছেন, তো তার যে অর্জিত অর্থটি আছে সেটি ওই দেশের মোট দেশজ উৎপাদনের ভিতরে পড়বে, কিন্তু ওই দেশের মোট জাতীয় আয়ের ভিতরে পড়বে না। সেই আয়টি কোথায় চলে আসবে? সেই আয়টি চলে আসবে বাংলাদেশের জাতীয় আয়ের ভিতরে, যেহেতু বাংলাদেশের নাগরিক ওটি উৎপাদিত হচ্ছে। তাহলে ওর যে বাজার মূল্য আছে, তাহলে ওই দ্রব্যের বা সেবার যে বাজার মূল্য আছে সেটি বাংলাদেশের মোট জাতীয় আয়ের অন্তর্ভুক্ত হবে। এটি হচ্ছে মোট জাতীয় আয় এবং মোট দেশজ উৎপাদনের ভিতরে যে বিভ্রান্তটা থেকে থাকে সেটি আমি ক্লিয়ার করার চেষ্টা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। নিট জাতীয় আয় বা এনএনআই, এনএনআই এর পূর্ণরূপ নিট ন্যাশনাল ইনকাম। নিট জাতীয় আয়ের সংজ্ঞা: কোনো জাতির মোট জাতীয় আয় থেকে মূলধন ব্যবহারজনিত অবচয় পূরণের ব্যয়, যেটাকে ক্যাপিটাল কনজাম্পশন অ্যালোয়েন্স এবং সংক্ষিপ্ত রূপে সিসিএ বলা হয়, এটি বাদ দিলে যা থাকে তাকে নিট জাতীয় আয় বলে। নিট জাতীয় আয়, এখান থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সবসময় আসে যে সিসি এর পূর্ণরূপ কি? আমরা এর আগে বলছিলাম ক্যাপিটাল কনজাম্পশন অ্যালোয়েন্স, এর শর্ট ফর্মটি হচ্ছে সিসিএ। তো এটি খুব একটি গুরুত্বপূর্ণ ধারণা। আর এই অধ্যায়ের যে শর্ট ফর্মগুলো আছে যেমন জিডিপি, জিএনআই, এনএনআই, সিসিএ, এই ধরনের ধারণাগুলোর পূর্ণ রূপ যেগুলো আছে সেগুলো তোমরা সবসময় মনে রাখবা। আমরা পরবর্তীতে তো একটি পেজে এর পূর্ণ রূপগুলো এবং অর্থগুলো দেওয়ার চেষ্টা করব। তো এখন জিএনআই অর্থাৎ মোট জাতীয় আয় এবং নিট জাতীয় আয়ের মধ্যে পার্থক্য: একটি নির্দিষ্ট বছরে ওই দেশের নাগরিকগণ কর্তৃক যে যে ধরনের চূড়ান্ত দ্রব্য বা সেবা উৎপাদিত হয় তার বাজার মূল্যের সমষ্টি হচ্ছে জিএনআই বা মোট জাতীয় আয়। এনএনআই বা নিট জাতীয় আয় একটি দেশের মোট জাতীয় আয় থেকে ব্যয় বাদ দিলে যে পরিমাণটা থাকে সেটি হচ্ছে নিট জাতীয় আয়। তার মানে বিভিন্ন ধরনের যে খরচগুলো থাকে, অপচয়জনিত মূলধন, অপচয়জনিত যে খরচগুলো থাকে সেটি বাদ দিলে যেটি থাকবে সেটি হচ্ছে নিট জাতীয় আয়। তাহলে মোট জাতীয় আয় থেকে কিছু অপচয়জনিত খরচ বাদ দিলে যে পরিমাণটা থাকে সেটি হচ্ছে নিট জাতীয় আয়। তাহলে মোট জাতীয় আয়টি হচ্ছে সামগ্রিক অবস্থা, সেখান থেকে এটি নির্দিষ্ট পরিমাণ খরচ বাদ দিলে যেটি থাকে সেটি হচ্ছে নিট জাতীয় আয়। এটি হচ্ছে মোট জাতীয় আয় এবং নিট জাতীয় আয়ের মধ্যে যে পার্থক্য। তো আশা করি জিএনআই এবং এনএনআই এর মধ্যে যে পার্থক্য আছে সেটি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমরা জিডিপি বা মোট দেশজ উৎপাদনের পরিমাপের যে পদ্ধতিগুলো আছে সে পদ্ধতি নিয়ে আলোচনা করব। মোট দেশজ উৎপাদন বা জিডিপি পরিমাপের পদ্ধতি
তিনটি বা তিনভাবে এর পরিমাপ করা যায়। এক, উৎপাদন পদ্ধতি, দুই, আয় পদ্ধতি এবং ফাইনালি বা 3 নম্বর ব্যয় পদ্ধতি। তো উৎপাদন পদ্ধতিটা কি? উৎপাদন পদ্ধতি বলতে বাংলাদেশের ক্ষেত্রে 15টি খাতকে উৎপাদন পদ্ধতির আওতায় এনে এই 15টি খাত থেকে উৎপাদিত দ্রব্যের বা চূড়ান্ত দ্রব্যের, আমি কিন্তু আগেই বলছিলাম যে জাতীয় আয়ের ক্ষেত্রে কিন্তু সবসময় আমাদেরকে চূড়ান্ত দ্রব্যের যে বাজার মূল্য আছে সেটি ধরতে হবে। তাহলে এই 15টি খাতের নির্দিষ্ট 15টি খাত থেকে যা যা উৎপাদিত হয় তার মানে যা যা চূড়ান্ত দ্রব্য উৎপাদিত হয় তার বাজার মূল্যের সমষ্টি হচ্ছে জিডিপি। পদ্ধতিতে কিভাবে বের করতে হয়? উৎপাদন পদ্ধতি এইভাবে বের করতে হয় যে বাংলাদেশের ক্ষেত্রে এটাও একটি গুরুত্বপূর্ণ ধারণা বা একটা এমসিকিউ অথবা একটি জ্ঞানমূলকের মতো কাজ করবে যে বাংলাদেশের কতটি খাত থেকে জিডিপি কাউন্ট করা হয়। তো এর অ্যান্সারটা হচ্ছে 15টি খাত থেকে। তো 15টি খাতে কি কি পরিমাণ চূড়ান্ত দ্রব্য বা সেবা উৎপাদিত হচ্ছে তার একটি বাজার মূল্য আছে। এই বাজার মূল্যের সমষ্টি হচ্ছে জিডিপি। তাহলে এই 15টি খাতের উৎপাদিত দ্রব্য যোগ করলে যে পরিমাণটা পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে জিডিপি। এটি হচ্ছে উৎপাদন পদ্ধতিতে জিডিপি পরিমাপের নিয়ম। এরপর আছে আয় পদ্ধতি। আয় পদ্ধতিতে জিডিপি পরিমাপের সূত্র জিডিপি ইকুয়াল খাজনা প্লাস মজুরি প্লাস সুদ প্লাস মুনাফা। উৎপাদন কাজে নিয়োজিত যে উপকরণগুলো আছে সেই মৌলিক উপকরণ হচ্ছে 4টি। একটি হচ্ছে ভূমি, 2 হচ্ছে শ্রম, 3 নম্বর মূলধন এবং 4 নম্বর হচ্ছে সংগঠন। তো আমাদের সমস্ত উৎপাদনের ক্ষেত্রে এই 4টি উপকরণ কিন্তু আমরা ব্যবহার করে থাকি। তো এই 4টি উপকরণ ব্যবহারের ফলে যে আয়ের উৎপত্তি হয়, যে আয়ের উৎসটা আসে, সেই উৎস অনুসারে যা কিছু উৎপাদিত হয় তার থেকে একটা আয় আমরা পেয়ে থাকি। এই আয়ের যোগফলটি হচ্ছে আয় পদ্ধতিতে মোট দেশজ উৎপাদন নির্ণয়ের পদ্ধতি। তাহলে আমরা ভূমি থেকে কি পাই? ভূমি থেকে আমরা খাজনা পাই। তো এখানে আমরা ধরে নিচ্ছি যে ভূমি উপকরণ যেহেতু, তাহলে ভূমি থেকে আমরা ধরে নিচ্ছি যে আমরা এখানে খাজনা পাচ্ছি। এবং শ্রম যেহেতু একটা উপকরণ হিসেবে ব্যবহার করছে, তাহলে শ্রম দেওয়ার ফলে আমরা কি সেখান থেকে পেতে পারি? শ্রম দেওয়ার ফলে আমরা সেখান থেকে মজুরি পেতে পারি। যে কেউ তার শ্রমের বিনিময়ে মজুরি পায়। তাহলে উপকরণ হিসেবে আমরা ধরেছিলাম শ্রম, কিন্তু আমরা পরোক্ষভাবে এটাকে মজুরি হিসেবে ধরছি। তাহলে শ্রমের বিনিময়ে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি মজুরি। তাহলে আমরা এখানে খাজনার সাথে আবার মজুরিটাকে অ্যাড করতে পারছি। এরপরে ছিল মূলধন। তো মূলধন থেকে আমরা বিভিন্ন ধরনের সুদ বা বিভিন্ন ধরনের বেনিফিট এখান থেকে পেতে পারি। তো এখান থেকে মূলধন আসছে, মূলধন থেকে সুদ আসছে, এরপরে আসছে সংগঠন। এই সংগঠন থেকে আমরা মুনাফা বা অন্যান্য যে কিছু পেয়ে থাকি। তাহলে আমরা এক কথায় আয় পদ্ধতিতে যদি আমরা সূত্রটা নির্ণয় করি, তাহলে আয় পদ্ধতিতে জিডিপি নির্ণয়ের সূত্র হচ্ছে খাজনা প্লাস মজুরি প্লাস সুদ প্লাস মুনাফা। এটি হচ্ছে আয় পদ্ধতিতে জিডিপি পরিমাপের সূত্র। তো এটি যদি জিডিপি পরিমাপের সূত্র হয় তাহলে একটু চিন্তা করো যে প্রত্যেকটা জিনিসে আমরা আয়ের ভিতরে কিভাবে নিয়ে আসতে পারি। কোথায় আমাদের কি ব্যয় নেই? আসলে প্রশ্নটা আসতেই পারে। তো ব্যয়গুলো কোথায় যাচ্ছে তুমি চিন্তা করে দেখো যে আমাদের জন্য যেটি হচ্ছে একটি ব্যয়, ঠিক এই কাজটি আরেকজনের জন্য হয়তো আয় হতে পারে বা হয়। তুমি হয়তো রিকশায় চড়ে স্কুলে যাচ্ছ বা কলেজে যাচ্ছ, তাহলে তোমার জন্য এটা হয়তো ব্যয় হতে পারে, কিন্তু ওই রিকশাওয়ালার জন্য, ওনার জন্য কিন্তু এটি আয়। হয়তো ওই আয়টা নিয়ে উনি স্কুলের বেতন দিবেন। স্কুলের বেতন যখন দিচ্ছেন তখন স্কুলের বেতনটা রিকশাওয়ালা যখন দিচ্ছেন তার ছেলে মেয়েকে পড়ানোর জন্য, তো স্কুলের ব্যয়, স্কুলের বেতনটা দেওয়াটা কিন্তু তার জন্য ব্যয়, কিন্তু স্কুলের জন্য এটা আবার আয়। স্কুল হয়তো আমাকে বেতন দিচ্ছে, তাহলে স্কুলের জন্য ওইটা হচ্ছে ব্যয়, আমার জন্য ওইটি হচ্ছে আয়। তাহলে তুমি একটু চিন্তা করে দেখো যে আমরা ব্যয়টাকে কিন্তু বাদ দিচ্ছি না, আমরা আয়ের ভিতরেই কিন্তু ব্যয়টাকে রেখে দিচ্ছি। তার মানে যে আয়ের মাধ্যমে আমাদের সকল ব্যয়টা আয়ের ভিতরেই চলে আসছে। ঠিক এই একইভাবে আমরা ব্যয় পদ্ধতিতেও জিডিপি কাউন্ট করতে পারি। আমরা জিডিপি পরিমাপ, ব্যয় পদ্ধতিতে জিডিপি পরিমাপের সূত্র জিডিপি সমান সমান ভোগ প্লাস বিনিয়োগ প্লাস সরকারি ব্যয় প্লাস নেট রপ্তানি। নেট রপ্তানি বলতে বোঝায় রপ্তানি মাইনাস আমদানি, মানে রপ্তানি কার্যে
খরচকৃত আমদানি বাদ দেওয়ার পরে যেটা বাকি থাকবে সেটাই হচ্ছে নেট রপ্তানি, যেটাকে আমরা সূত্র আকারে প্রকাশ করলে বা প্রতীক দিয়ে প্রকাশ করলে আমরা এভাবে প্রকাশ করতে পারি, ওয়াই ইকুয়াল সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। এখানে সি দ্বারা ভোগ, আই দ্বারা বিনিয়োগ, জি দ্বারা সরকারি ব্যয় এবং এক্স মাইনাস এম দ্বারা নেট রপ্তানি অর্থাৎ রপ্তানি মাইনাস আমদানি, এটিকে বোঝানো হচ্ছে। রপ্তানি থেকে আমদানি খরচ বাদ দিলে যে পরিমাণটা থাকে সেটি হচ্ছে নেট রপ্তানি। তাহলে আমরা যদি এই চারটি যোগ করি, ব্যয় পদ্ধতিতে আমাদের চারটি আসছে, যে ভোগ, বিনিয়োগ, সরকারি ব্যয় এবং নেট রপ্তানি। এই চারটিকে যদি আমরা যোগ করি তাহলে যোগ করার ফলে যেটা পাবো সেটিও আমাদের জিডিপি হিসাবে কাউন্ট করতে পারি। তাহলে এই হচ্ছে তিনটা পদ্ধতি, উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি এবং ব্যয় পদ্ধতি। এরপরে বাড়ির কাজ দিয়েই ক্লাসটি শেষ করব। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমরা প্রথম থেকে যে বিষয়গুলো আলোচনা করেছি তোমরা সেটি সুন্দর এবং সুস্পষ্টভাবে বুঝতে পেরেছো ইনশাআল্লাহ। এরপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে স্বাভাবিক অবস্থায় ফিরে আসলে তোমরা তোমাদের স্ব সাবজেক্ট টিচারের কাছ থেকে বিষয়গুলো সম্পর্কে জেনে নিতে পারবে। তোমরা জানো যে তোমাদের কল্যাণের কথা চিন্তা করেই কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে, তোমাদের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে, তোমাদের নিরাপত্তার কথা চিন্তা করে। আর তোমরা বাড়িতে থাকা অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে চলো। স্বাস্থ্যবিধি মেনে চললে আক্রান্তের সংখ্যা কমে গেলে হয়তো আমরা খুব তাড়াতাড়ি আবার শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে আসতে পারবো। এখন এই বিষয়গুলো নিয়ে তোমরা তোমাদের পরিবারকে উৎসাহিত করবে স্বাস্থ্যবিধি মেনে চলতে, কারণ আমরা যদি সুস্থ থাকি আমাদের আক্রান্ত সংখ্যা এবং মৃতের সংখ্যার হার যদি কমে আসে তাহলে হয়তো শিক্ষা প্রতিষ্ঠান খুব তাড়াতাড়ি খোলার সম্ভাবনা রয়েছে, তাড়াতাড়ি আবার আমাদের প্রাণপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে আসতে পারবো সেই আশায় এবং তোমাদের সুস্থ ও সুন্দর ভবিষ্যতের কামনায় আজকের মতো শেষ করছি। খোদা হাফেজ।